হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর এই বইটা থেকে আমরা একমাত্রিক গতির যে এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান নিয়ে ভিডিও আনছিলাম, এটা তার সর্বশেষ ভিডিও। এই ভিডিওতে আমরা 41 নম্বর প্রশ্ন থেকে 58 নম্বর প্রশ্ন পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। 41 নম্বর প্রথম কোশ্চেন হলো, একটি বস্তুকে উলম্ব দিকে ছোড়ার পর যথাক্রমে পি ও কিউ বিন্দুকে অতিক্রম করে সর্বাধিক উচ্চতায় পৌঁছায়। তার মানে এটা যদি আমরা ছবিতে প্রকাশ করি তাহলে এটা হবে কেমন, যে এটা আমি ধরলাম ভূমি, তো উপর দিকে একটা ছোড়া একটা বস্তু, সে প্রথমে পি বিন্দুকে ক্রস করলো, এখানে যখন আছে এটা পি বিন্দু, তারপরে কিউ বিন্দু, এখানে কিউ বিন্দুকে মানে ক্রস করে ও শেষে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, তারপরে ওখান থেকে আবার ও নিচে নেমে পড়লো, তাই তো। তারপর বলছে পি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টিপি। তার মানে এই পি বিন্দু থেকে গিয়ে আবার এই পি বিন্দুতে ফিরে আসতে টোটাল সময় লাগে টিপি। এবং কিউ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার সময় লাগে টি কিউ। এই কিউ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় উঠে আবার কিউ বিন্দুতে ফিরে আসতে সময় লাগে টি কিউ। যদি পি কিউ এইচ হয়, পি থেকে কিউ পর্যন্ত এই উচ্চতাটা যদি এইচ হয়, অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয়, তবে কোন সম্পর্কটি সঠিক? তো দেখো, পি থেকে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার পি বিন্দুতে ফিরে আসতে সময় লেগেছে কত? টিপি। তার মানে পি থেকে এই সর্বোচ্চ বিন্দু, আমি যদি এটা ও ধরি, পি থেকে ও পর্যন্ত যেতে ওর সময় লেগেছে কত? টিপি বাই 2। তাহলে আমরা পিও অংশটাই, এই অংশটা ভাবি, পিও কোথায়? পি থেকে ও। দেখো এখান থেকে এই পর্যন্ত উচ্চতার ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে কতটা গিয়েছে? পি থেকে ও, তার মানে পিও ইকুয়াল টু প্রাথমিক বেগ কত? একটা জিনিস ভাবো, পি থেকে ও পর্যন্ত গিয়েছে, ওর সময় লেগেছে টিপি বাই 2। আবার ও থেকে যদি পিতে ফিরে আসে সময় লেগেছে কত? টিপি বাই 2। তাহলে এই উপর থেকে নিচের এই অংশের কথা ভাবি, তাহলে এখানে প্রাথমিক বেগ 0, সেক্ষেত্রে পি, এই যে ওপি দূরত্ব কত হবে? 0 প্লাস হাফ ত্বরণ কত? জি ইন্টু এটা টিপি বাই 2 এর স্কোয়ার। ঠিক একইভাবে এখানে আমরা কি এখান থেকে এইটা দেখলাম, এবার আমরা ও কিউ বা কিউ ও যাই বলে না কেন, এইটুকু অংশের কথা ভাবি, অর্থাৎ ও থেকে কিউ এই অংশটুকুর কথা ভাবি। তো এখান থেকে এই পর্যন্ত আসলে ওর সরণ কত হবে? ও কিউ। এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0, প্রাথমিক বেগ 0, তার মানে ইউটি কত হবে? 0 প্লাস হাফ জি ইন্টু টি কিউ বাই 2 এর স্কোয়ার। আবার দেখো, পিও থেকে ও কিউ বা কিউ ও যাই বলে না কেন, দুটোর বিয়োগফলটাই তো এইচ, তার মানে পিও মাইনাস ও কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ জি ইন্টু টিপি স্কোয়ার বাই 4 বিয়োগ টি কিউ স্কোয়ার বাই 4, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এইটাকে আমি এইচ বসিয়ে দিই, ইকুয়াল টু 1/8, মানে জি বাই 8 ইন্টু টিপি স্কোয়ার বিয়োগ টি কিউ এর স্কোয়ার। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে জি বাই 8। এই যে ডি হলো আমাদের রাইট আনসার। ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। 42-এর কি বলেছে? একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে অবাধে ফেলা হলো। তাহলে মনে করলাম এটা আমাদের ভূমি, আর একটা নির্দিষ্ট উচ্চতা, এই নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে একটা বস্তুকে ফেলা হলো। পতনের প্রথম অর্ধেক দূরত্ব টি1 সময় ও শেষ অর্ধেক দূরত্ব টি2 সময় অতিক্রান্ত হলে, তার মানে এই টোটালটা আমি ধরলাম 2s, টোটাল এই দূরত্বটাকে 2s ধরলাম, তার মানে উপরেরটা s আর বাকি অর্ধেক কত? s। তো প্রথম অর্ধেক আসতে ওর সময় লেগেছে টি1, দ্বিতীয় অর্ধেক আসতে সময় লেগেছে টি2। ওকে, তাহলে এটা আমরা এ বিন্দু ধরলাম, আর এই সোজা এটা বি বিন্দু ধরলাম, আর ভূমিটা এটা সি বিন্দু ধরলাম। তো এ থেকে বি এই অংশের ক্ষেত্রে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কত পাবো? এ থেকে বি সরণ কত? এস, প্রাথমিক বেগ 0 প্লাস হাফ জি ইন্টু টি1 এর স্কোয়ার। আচ্ছা, এ থেকে সি এই অংশে যদি ভাবি, তাহলে এ থেকে সি পর্যন্ত আসলে মোট সরণ কত? 2s ইকুয়াল টু প্রাথমিক বেগ কত? এই অংশে প্রাথমিক বেগ কত? 0 প্লাস হাফ জি ইন্টু এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লেগেছে কত? টি1 প্লাস টি2 তার স্কোয়ার। ওকে, তো এই যে 2 নম্বর সমীকরণ বাই 1 নম্বর সমীকরণ যদি করি, তাহলে কত পাবো? 2s বাই s ইকুয়াল টু
হাফ জি, তাই তো, হাফ জি ইন্টু T1 মাইনাস T1 প্লাস T2 স্কোয়ার, আর এখানে হাফ জি ইন্টু T1 স্কোয়ার। হাফ জি কেটে গেল, এস কেটে গেল, তার মানে 2 ইকুয়াল টু হচ্ছে T1 প্লাস T2 তার স্কোয়ার বাই T1 এর স্কোয়ার। আচ্ছা, দুপাশে যদি বর্গমূল করে দিই এই পার্টটা এখানে, তার মানে এদিকে হচ্ছে √2 ইকুয়াল টু T1 প্লাস T2 বাই T1, তার মানে এটা হচ্ছে 1 প্লাস T2 বাই T1, অর্থাৎ T2 বাই T1 ইকুয়াল টু √2 মাইনাস 1। তাহলে T2 ইকুয়াল টু কত হবে? T2 ইকুয়াল টু T1 ইন্টু √2 মাইনাস 1, T2 ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু T1, অর্থাৎ সি হলো আমাদের রাইট আনসার। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। 43 আমাদের কোশ্চেন কি, একটি বস্তুকে একটি মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলে এটি গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার পথ অতিক্রম করে, মিনারের উচ্চতা কত? তো একটি বস্তুকে কোনো একটা মিনারের উপর থেকে বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এরকম মিনারের উপর থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, এবং সে বলছে লাস্ট 2 সেকেন্ডে কতটা পথ গিয়েছে? 40 মিটার। তো আমি ধরলাম মিনারের উচ্চতা, মনে করলাম টি সময় বস্তুটা নিচে এসে পড়লো, এবং টি সময়ে কতটা? এইচ উচ্চতা নিচে নামলো, আর টি মাইনাস 2 সেকেন্ডে, এটা এইচ উচ্চতা নামতে টি সময় লেগেছে, আর টি মাইনাস 2 সেকেন্ডে আমি মনে করলাম ও এতটা পথ নেমেছে, এইচ, এটা মনে করলাম এইচ ড্যাশ পথ নেমেছে কত সময়ে? টি মাইনাস 2 সময়, তাই তো? তাহলে টি সময় নেমেছে এত, আর তারও 2 সেকেন্ড আগে ও নেমেছিল এত, তার মানে লাস্ট 2 সেকেন্ডে কত? 40 মিটার নেমেছে। তাহলে আমরা ফর্মুলা ইউজ করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এটা এ, এটা বি, এটা সি নিলাম। তাহলে এসি অংশের কথা ভাবি, এসি অংশের কথা, মোট সরণ কত এসি অংশে? এইচ ইকুয়াল টু ইউ, মানে প্রাথমিক বেগ তো 0, তার মানে 0 প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। আর এ বি অংশের কথা যদি ভাবি, এ বি অংশের কথা ভাবি, তাহলে উচ্চতাটা কতটা নেমেছে? এইচ ড্যাশ ইকুয়াল টু প্রাথমিক বেগ 0 প্লাস হাফ জি ইন্টু টি মাইনাস 2 এর স্কোয়ার। আবার দেখো, এইচ থেকে এইচ ড্যাশ যদি বাদ দিই, টোটাল এইচ থেকে এইচ ড্যাশ বাদ দিই, তাহলে কত পাবো? 40। তাহলে এইচ মাইনাস এইচ ড্যাশ ইকুয়াল টু হাফ জি ইন্টু টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 2 এর স্কোয়ার, তাই তো? তার মানে এখানে জি এর মান আমরা যদি 10 ধরি, তার মানে 10/2, আর এদিকে কত? 40 ইকুয়াল টু, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি যায়, তাহলে প্লাস এ প্লাস বি, তার মানে 2t মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, মানে এটা থেকে এটা যদি মাইনাস করা হয় তাহলে শুধু পড়ে থাকবে 2। ওকে, তো এই 2 যদি কেটে দিলাম, তার মানে 2t মাইনাস 2 ইকুয়াল টু 40/10 মানে 4, তার মানে 2t ইকুয়াল টু, এটা এই পাশে গেলে কত হচ্ছে? 6, মানে t ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ড, তাই তো? তো এই টির মান 3 সেকেন্ডে আমরা যদি প্রথম সমীকরণে বসিয়ে দিই, তাহলে এইচ ইকুয়াল টু পাবো হাফ জির মান ধরলাম 10 ইন্টু টি স্কোয়ারের মান 3 3 9 বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে এই 2 এইটা কেটে 5 5 9 45, অর্থাৎ টোটাল উচ্চতা আমাদের কতবার হলো? 45। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন 44 কি বলছে দেখি। বলছে একটি মিনারের উপর থেকে আলাদা ভরের দুটি বস্তু এ ও বি কে একই প্রাথমিক গতিতে উলম্ব দিকে উপরে আর নিচে ছোড়া হলো। তাহলে বলছে এই ভূমি থেকে একটা মিনারের, এই যে মিনারের ওখান থেকে এ বস্তুকে, এই যে আমার এ বস্তুকে উপরের দিকে একটা ভি বেগে ছাড়লাম, আর বি বস্তুকে নিচে ছাড়লাম। তাহলে ভূমিতে স্পর্শ করার সময় কার কি বেগ হবে? দেখো এই বি বস্তুটা ভি বেগে নিচে নামছে, তাহলে এখানে ভি বেগে যদি নামতে থাকে তাহলে এখানে একটা বেগ হবে, আমি সেটা ধরলাম ক্যাপিটাল ভি। আর এ বস্তুটা যেটা উপরের দিকে আছে সেটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার যখন এ বিন্দুতে আসবে তখন তার বেগ কিন্তু ওই ভি থাকবে, এবং সেটার দিক হয়ে যাবে কি? নিচের দিকে। তো আগে বি বস্তুটাও ভি বেগে নিচের দিকে নেমেছিল, এখন এ বস্তুটাও ঠিক একই বিন্দু থেকে ভি বেগে নিচের দিকে নামছে, তার মানে ওই এ বস্তুটাও যখন আমার এখানে এসে পৌঁছাবে তার বেগটা কিন্তু সেই ভি হবে। ওকে, তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে সি। পরের কোশ্চেনটা, কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ ইউ, তাহলে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটা বস্তু, তার বেগটা কত? ইউ। অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুটির বেগ কত হবে? তাহলে এর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার যখন ঠিক সেই বিন্দুতে আসবে তখন তার বেগ কত হবে? ইউ, কিন্তু দিকটা এখন কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ প্রথমটা যদি প্লাস ইউ হয় এখন কী হবে? মাইনাস ইউ। রাইট আনসার আমার বি, বি হলো রাইট আনসার।
পরবর্তী কোশ্চেন 46 পেজে, যে 46 নম্বরে যেটা আছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময়ের লেখটি কি হবে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ আর সময়, তার মানে এক্স অক্ষে সময় রাখলাম আর ওয়াই অক্ষে ত্বরণ রাখলাম। তো বস্তু যখন অবাধে পড়বে তখন প্রথমে যখন এখানে থাকছে তখন তার ত্বরণ কত? জি। কিছুক্ষণ পরে নিচে আসলো তখনও তার ত্বরণ জি। যেখানেই থাকুক না কেন তার ত্বরণ কত? জি থাকবে। তো টাইম যখন স্টার্ট হচ্ছে তখন তার ত্বরণ একটা জি নির্দিষ্ট ভ্যালু। যত টাইম এগিয়ে যাচ্ছে কিন্তু ত্বরণ, টাইম এগিয়ে যাচ্ছে কিন্তু ত্বরণ সেই জি থাকছে, আরও কিছুক্ষণ পরে ত্বরণ কিন্তু সেই একই থাকছে। অর্থাৎ আমাদের গ্রাফটা হবে ঠিক এরকম, অর্থাৎ সময় অক্ষের সাথে সমান্তরাল, সময় অক্ষের সাথে সমান্তরাল সরল রেখা, অর্থাৎ বি হলো আমাদের রাইট আনসার। 47-এর দিকে কী বলছে? কোনো স্মরণ সময় লেখচিত্রটি একটি একমাত্র, আচ্ছা, কোন স্মরণ সময় লেখচিত্রটি একটি একমাত্রিক গতি সূচিত করে? তো একমাত্রিক গতির ক্ষেত্রে লেখচিত্রটা আমি একটু বলে নিই, তারপরে আমি প্রশ্নটার দিকে যাই। যদি এটা স্মরণ সময় লেখচিত্র হয় তাহলে যদি স্থির বস্তুর ক্ষেত্রে এরকম বা এরকম, এই দুটোই হতে পারে। আর যদি বস্তু সমবেগে গতিশীল হয়, স্মরণ সময় লেখচিত্রে যদি বস্তু সমবেগে গতিশীল হয় তাহলে এরকম হবে, সমত্বরণে মানে উপরের দিকে, সমমন্দনে মানে নিচের দিকে। তো এটা সমবেগ, এটা সমত্বরণ, আর এটা সমমন্দন, সমমন্দন। ঠিক আছে। একই সঙ্গে আরও একটা জিনিস, বেগ সময় লেখচিত্রটা যদি তোমাদেরকে বোঝায় তাহলে বেগ আর এটা সময়, এখানে যদি সমত্বরণ হয় তাহলে কিন্তু এটা হলো সমত্বরণ, আর যদি সমবেগ হয় তাহলে এরকম হবে, এটা হলো সমবেগ। তাহলে সমমন্দন কি হবে? সমমন্দন হবে, তাহলে এখান থেকে আরও একবার ধরো একটা সমবেগে যাচ্ছে এই বিন্দু থেকে সমত্বরণে যদি যায় সমত্বরণ উপরের দিকে, আর সমমন্দনে যদি যায় তাহলে এটা সমবেগ, সমত্বরণ, আর এটা সমমন্দন। কারণ এর পরবর্তী কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই গ্রাফটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা স্মরণ সময় লেখচিত্র আর বেগ সময় লেখচিত্রে এই তিনটে জিনিসকে আমরা কিন্তু দেখলাম। যখন লাগবে আমরা এই অংশটা আবার নিয়ে আসবো। তো বলছে স্মরণ সময় লেখচিত্রটি একটি একমাত্রিক গতিকে সূচিত করে। আমরা তো একমাত্রিক গতি নিয়েই আলোচনা করছি। তো দেখো এই লেখচিত্রের ক্ষেত্রে যত সময় এগোচ্ছে আমাদের স্মরণ বাড়ছে, সময় এগোচ্ছে স্মরণ বাড়ছে, আরও সময় এগোলো স্মরণ এতটা হলো। তারপরে কি আবার এই গ্রাফটুকু পেতে গেলে সময়কে আবার পিছনে নিয়ে আসতে হবে। যেহেতু সময়কে রিভার্স করা যায় না, পিছনে নিয়ে আসা যায় না, তাই জন্য এই গ্রাফটা পসিবল না। একইভাবে এর ক্ষেত্রেও ঠিক একই, সময় বাড়ছে স্মরণ বাড়ছে, এর পরের গ্রাফটা পেতে গেলে আমাকে টাইমটাকে উল্টো দিকে নিয়ে আসতে হবে, তাই এটাও সম্ভব না। ঠিক একইভাবে এটাও সম্ভব না, এটা সম্ভব। আর দেখো স্মরণ সময় লেখচিত্রে এরকম গ্রাফ আমরা এখানেও দেখেছিলাম, এই যে এর সাথে মিল দেখো, ঠিক এটা সমত্বরণে গতিশীল হলে কিন্তু এরকম গ্রাফ পায়, তাই তো? তার মানে এইটা সম্ভব। একইভাবে দ্বিতীয় প্রশ্নে চলে যায়, একটি বস্তুর ত্বরণ সময় লেখচিত্রটি দেওয়া হলো নিচের কোনটি বস্তুর বেগ সময় লেখচিত্র? তাহলে এটা ত্বরণ সময় লেখচিত্রে প্রথমে কি এত সময় পর্যন্ত বস্তু কি ছিল? সমত্বরণে যাচ্ছিল। তো সমত্বরণে গেলে বেগ সময় লেখচিত্র কেমন হয়? সমত্বরণে গেলে এরকম, যদি শূন্য বেগ থেকে শুরু করে এরকম, আর কিছু একটা বেগ থেকে শুরু করলে তাহলে এটা সমত্বরণের লেখচিত্র, কখন? বেগ সময় লেখচিত্রে। তো প্রথম অংশটা তো আমার সমত্বরণে গিয়েছে, তার মানে বেগ সময় লেখচিত্রের প্রথম অংশ কি? সমত্বরণে। এটা তো সমমন্দন, এটা হবে না। এটা সমত্বরণ, এই অংশটা ঠিক আছে, এটাও সমত্বরণ, এটা ঠিক আছে, এইটাও সমত্বরণ, এটা ঠিক আছে। তারপরে বলছে কি ত্বরণ জিরো, ত্বরণ জিরো এই অংশে মানে কি সমবেগে গিয়েছে, তার মানে কিছু সময় ধরে সমবেগে গিয়েছে। তো বেগ সময় লেখচিত্রের সমবেগ মানে কি? এরকম সময় অক্ষের সাথে সমান্তরাল, তার মানে এর পরের অংশটা সময় অক্ষের সাথে সমান্তরাল নেই, সময় অক্ষের সাথে সমান্তরাল, এটা ঠিক আছে, সময় অক্ষের সাথে সমান্তরাল, হ্যাঁ এটাও ঠিক আছে। তার পরের অংশ কি আবার সমত্বরণ মানে আবার উপরের দিকে, এটা উপরের দিকে ঠিক আছে, এটা ঠিক নেই, তার মানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে এটা। ওকে, এর ক্ষেত্রে আমাদের এইটা খুব হেল্পফুল হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। 49-এর দাগে বলছে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কাকে নির্দেশ করবে? অর্থাৎ ত্বরণ সময় যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, এক পাশে থাকবে ত্বরণ আর এক পাশে সময়, তাহলে এখানে ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই ত্বরণের মানটাও লাগবে আর এই সময়টাও লাগবে। অর্থাৎ এটা যদি একটা আয়তক্ষেত্র ধরি তাহলে এর ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ a ইন্টু টি। আবার দেখো আমরা a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি জানি, তাহলে এখান থেকে যদি a ইন্টু টি কী পাবো? ভি মাইনাস ইউ, অর্থাৎ বেগের পরিবর্তন আর এই এটি অর্থাৎ ক্ষেত্রফল সমান। তার মানে এই লেখচিত্রের ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? বেগের পরিবর্তনকে। তোমাদের সুবিধার জন্য আমরা
এটা শর্টকাট আলোচনা আমরা করেছিলাম আমাদের অনশট ভিডিওতে, আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো এখানে আমরা প্রথমে সরণ রাখলাম, তারপরে বেগ, তারপরে ত্বরণ। এখন সরণ সময় লেখচিত্র হতে পারে, বেগ সময় লেখচিত্র হতে পারে, ত্বরণ সময় লেখচিত্র হতে পারে। তো ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগকে নির্দেশ করবে, আর বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? সরণকে নির্দেশ করবে। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, কোনো বস্তু কণার বেগ সময় লেখচিত্রের কোনো প্রদত্ত সময়ের মধ্যে লেখচিত্র দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল। তবে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কী ছিল? বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণকে নির্দেশ করবে, অর্থাৎ ডি হবে আমাদের রাইট আনসার। এরপরে কি? শূন্য ত্বরণযুক্ত কোনো কণার লেখচিত্রের স্বরূপ। শূন্য ত্বরণ মানে কি? সমবেগে যাচ্ছিল, আর সমবেগে যদি গতিশীল হয়, সমবেগে গতিশীল হচ্ছিল, সেক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটা কেমন হচ্ছিল? ঠিক এরকম। তার মানে আমাদের উত্তর হবে অপশান সি। এখানে এ, বি, আর এটা সি, এটা ডি, তাহলে সি হবে আমাদের রাইট আনসার। 52 নম্বর প্রশ্ন কি বলছে? চিত্র দুটি ভিন্ন কণার সরণ সময় লেখচিত্র প্রকাশ করে এবং কণা দুটি এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে আমরা বলতে পারি। দিয়ে দুটো গ্রাফ দিয়েছে, প্রথম বস্তুর ক্ষেত্রে আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তো এটা কি সরণ সময় লেখচিত্র? তার মানে আমাদের এই অংশটা আবার হেল্পফুল। আচ্ছা, এতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো, তার মানে ভিডিওটা তোমাদের হেল্পফুল হচ্ছে। আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবে। আর তোমাদের কেমন আরও নিত্য নতুন ভিডিও প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এর সাথে সাথে বলে রাখি, আমরা এই পুরো যে এই একমাত্রিক গতির এমসিকিউগুলো সমাধান হয়ে গেল, এর পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম বাংলা ফিজিক্স, এটা তোমরা টেলিগ্রামে সার্চ করে কিন্তু পেয়ে যাবে, অথবা টেলিগ্রামের যে লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ বাংলা ফিজিক্স কিংবা তোমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। তো চলো আমরা আবার আমাদের ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথম ভিডিওর ক্ষেত্রে গ্রাফটা এমন হয়েছে। তো সরণ সময় লেখচিত্রে এমন গ্রাফ কখন হয়? যখন সমত্বরণে গতিশীল, আর নিচের দিকে কখন? যখন সমমন্দনে। তার মানে প্রথমটা সমত্বরণ, দ্বিতীয়টা সমমন্দন, অর্থাৎ সি হলো আমাদের রাইট আনসার। এরপরে 53 নম্বরের প্রশ্নটা দেখো, কি বলছে? যে 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথরখণ্ডের বেগ সময় লেখচিত্র দেওয়া হলো। সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডটি ওঠে তার মানে বস্তুর বেগ, যখন একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা মানে উচ্চতার দিকে ছোড়া হচ্ছে, একটা বস্তুকে মনে করো এই যে বস্তুটাকে তুমি উপরের দিকে ছুটছো, তার মানে এইভাবে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, দিয়ে তারপরে সে নিচে নামতে থাকবে। তো যখন আস্তে আস্তে সে উপরের দিকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন তার বেগ কত হয়ে যাবে? 0, অর্থাৎ বস্তুর বেগ হ্রাস পেতে পেতে সর্বোচ্চ উচ্চতায় ওর বেগ কত হয়ে যাবে? এটা আমি মনে করলাম ও বিন্দু, এটা মনে করলাম আমরা এ বিন্দু, বা এটা বি বিন্দু ধরি। তাহলে এ বিন্দুতে ওর বেগ ছিল, কিন্তু বি বিন্দুতে গিয়ে বেগ 0, তারপরে আবার যখন এ বিন্দুতে আসবে তখন বেগ থাকবে, কিন্তু বেগের দিক, এই বি বিন্দুর পরে বেগের দিক কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ লেখচিত্রে যদি দেখি টাইম যখন শুরু তখন তার বেগ কত? 30, তাহলে এখানে যখন তার বেগ কত? 30, আস্তে আস্তে বি বিন্দুতে গিয়ে তার বেগ কত হয়ে যাবে? 0, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি আমাদের সেই বি বিন্দু সর্বোচ্চ উচ্চতাটাকে সূচিত করছে। তো দেখো, আমাদের বলেছে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে আমরা শুধু এইটুকু নিয়ে আলোচনা করি, এই যে নামার অংশটা না আলোচনা করলেও আমাদের চলবে, অর্থাৎ আমরা এই অংশটা আলোচনা করছি না, সর্বোচ্চ উচ্চতা বলেছে মানে এখান থেকে এইটুকু আলোচনা করছি। সেক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা, যেহেতু বেগ সময় লেখচিত্র ক্ষেত্রফলটা কাকে নির্দেশ করে? সরণকে নির্দেশ করে, তাই এইটুকু যে সরণ সেটা ওঠার ক্ষেত্রে এই সরণকে নির্দেশ করবে, আর এইটুকু যে ক্ষেত্রফল এটা কি নামার ক্ষেত্রে এই সরণকে আমাদের নির্দেশ করবে। তো আমাদের এই উচ্চতাটাই তো দরকার, যে কোনো একটা দুটোর মানই যেহেতু সমান হবে, তাহলে এই ক্ষেত্রফলটা আমরা বার করি। হাফ ভূমি কত? এটা তো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি কত? এটা 3, আর উচ্চতা কত? 30, মানে 3 × 90, 2 দিয়ে ভাগ করলে 45, বি হলো আমাদের রাইট আনসার। 44 কি বলছে? একটি বলকে একটি স্থির অনুভূমিক তলের উপর নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো এবং বলটি ওই তলের সঙ্গে সংঘাতের ফলে প্রতিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উচ্চতা থেকে কম উচ্চতা লাভ করলো। নিচের কোনটি বলটির ক্ষেত্রে উচ্চতা সময় লেখচিত্রকে সূচিত করে? তাহলে একটা বস্তুকে এই ভূমিতে উপর থেকে নিচের দিকে ভূমিতে ফেলা হলো, তারপর সেটা আবার কিছুটা উচ্চতায় উপরে উঠলো। তো যখন বস্তুকে উপর থেকে নিচে আমরা ফেলবো তখন তার উচ্চতা কি হ্রাস পেতে থাকবে। যদি বস্তুটি সমবেগে আসতো তাহলে কী হতো বলো তো? এরকম একটা রেখা বরাবর চলে আসতো। কিন্তু যেহেতু যত সময় যাচ্ছে, তাহলে যদি বস্তুটা দেখো লেখচিত্রটা যদি সমবেগে ওটা নিচে নামতো, তাহলে ওর লেখচিত্রটা সময়ের সাথে সাথে উচ্চতা হ্রাসটা এরকম হতো। কিন্তু যেহেতু যত নিচে নামবে বস্তুটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হচ্ছে,
অর্থাৎ বস্তুটা যত নিচে নামবে তত কি বেগ বৃদ্ধি পাবে, মানে কম সময়ে আরও বেশি হারে উচ্চতাটা হ্রাস পাবে। তাহলে সেটা কেমন দেখতে হবে, এরকম। ঠিক আছে, ঠিক তারপরে তার মানে এখানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে, কিন্তু তারপরে তো আবার উঠবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা পরের অংশটা নেই, তার মানে এটাও হচ্ছে না, আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি। আচ্ছা, 55টা কি বলছে, ভূমির উপর ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে। তার মানে ভূমির উপরে এই ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে। ভূমিকে আঘাত করে বলটি প্রতিক্ষিপ্ত হয়ে d/2 উচ্চতায় উঠলো। তার মানে এখান থেকে কি d/2 উচ্চতায় উঠলো। পরবর্তী গতি ও বায়ুর বাধা উপেক্ষা করলে বেগ উচ্চতা লেখচিত্রটা কেমন হবে। তো আমরা মনে করলাম এটা আমরা বেগ লেখচিত্রটা এখানে রাখলাম, এটা উচ্চতা রাখলাম। তো ডি উচ্চতা থেকে এটা এইচ, এটা ভি। তো ডি উচ্চতা থেকে বস্তুটাকে যত নিচে বস্তুটাকে নামবে তত তার বেগ বৃদ্ধি পেতে পেতে একটা সময় কি ভি বেগ লাভ করবে। বেগ তো ধীরে ধীরে কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে লেখচিত্রটা কেমন হবে, যেহেতু সমবেগে নামলে এরকম হতো, কিন্তু যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে তাই লেখচিত্রটা হবে এই। এরপরে প্রতিক্ষিপ্ত হয়ে যদি ওর ভি বেগ থাকতো তাহলে এতটা হাইট উঠে যেত, কিন্তু যেহেতু অর্ধেক হাইট উঠেছে তার মানে এই যে প্রতিক্ষিপ্ত বেগটা নিঃসন্দেহে এর থেকে অনেক কম। ঠিক আছে, তার মানে আর 2 নম্বর হলো এই আগের বেগের দিক যদি এটা হয়ে থাকে, এখন বেগের দিক কি উল্টো, মানে বিপরীত দিকে। তাই আগের বেগ যদি ভি হয়ে থাকে, এখন বেগ কি নেগেটিভ, আর সেটা কত হবে, এরকম এর থেকে কম হবে। তার মানে সেখান থেকে ও কতটা উচ্চতা পর্যন্ত উঠবে, আগে যে ডি উচ্চতা ছিল তার অর্ধেক উচ্চতা উঠবে, অর্থাৎ লেখচিত্রটা এরকম হবে। এটাকে যদি আমরা একবার ঘুরিয়ে দিই, তার মানে লেখচিত্রটা গিয়ে দাঁড়াচ্ছে ভি। এটাকে যদি এই দিকে ঘোরাই, তার মানে লেখচিত্রটা ঠিক এই আর এই, এটা দাঁড়াচ্ছে। অর্থাৎ আমাদের অপশান এ হলো আমাদের রাইট আনসার। এটা বি, এটা সি, এটা ডি। ওকে, নিচের কোন লেখচিত্রটি দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না। দেখো এগুলো যাই হোক না কেন এখানে সেই টাইম রিভার্স হচ্ছে, সুতরাং এটা হবে না। অপশান ডি হলো এখানে রাইট আনসার। আচ্ছা, এরপরে যেটা বলছে 57, 240 মিটার খাড়া একটি পাহাড়ের প্রান্ত থেকে দুটি পাথরকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। নিচের লেখচিত্রগুলির মধ্যে কোনটি সময়ের সাথে সাথে প্রথম পাথরের সাপেক্ষে দ্বিতীয় পাথরের অবস্থানকে সঠিকভাবে প্রকাশ করবে। তো দেখো দুটো পাথরকে এখানে ছোড়া হলো। তো এই যে পাহাড়ের উপর থেকে এরকম একটা হাইট থেকে দুটো পাথরকে ছোড়া হলো, একটাকে প্রথম পাথর কত 10 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে সে কিছুটা গিয়ে আবার কি নিচে নেমে আসবে। আর দ্বিতীয় পাথরটা ছোড়া হয়েছে, সেটা উপরের দিকে ছোড়া হয়েছে 40 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে সেটা কি আরও অনেকটা উপরে গিয়ে আরও অনেক সময় পরে এসে নিচে ভূমিতে পড়বে, তাই তো। তো প্রথমটার ক্ষেত্রে আমরা কি, প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা যদি লিখি s = ut + ½ a t², তার মানে এখান থেকে গিয়ে ও কি এখানে চলে এসছে, তার মানে এর স্মরণটা হয়েছে, এটা তো 240 মিটার, তার মানে স্মরণ হয়েছে। আমি এইটা যদি পজিটিভ ডিরেকশন ধরি তাহলে এটা কি নেগেটিভ ডিরেকশন, তার মানে -240 = ইউ, প্রাথমিক বেগ ইউ মানে 10t প্লাস, যেহেতু ত্বরণ নিচের দিকে তার -½ × g × t²। ঠিক আছে, তার জিটা তাহলে 10t - ½ × 10t² = -240। তো এখান থেকে তোমরা কোনাকুনি গুণ করে এই সমীকরণটা সমাধান করলে এখানে t পেয়ে যাবে কত 8 সেকেন্ড। t = 8 সেকেন্ড, একে 2 দিয়ে গুণ করে দাও, দিয়ে শূন্যগুলো কেটে এখান থেকে একটা সেই মিডিল টার্ম করে তোমরা এখানে t = কত পেয়ে যাবে 8 সেকেন্ড। ঠিক একইভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও আমরা যদি এই সমীকরণটা বসাই, তাহলে এ দেখো এখান থেকে গিয়ে তো এখানে এসছে, সেই তো 240 মিটারই গিয়েছে, তাই -240 = 40t - ½ × g এর মান 10 × t²। তাহলে এখান থেকে তোমরা এই সমীকরণটা সমাধান করলে এর ক্ষেত্রে টির মান পাবে দেখবে 12 সেকেন্ড। অর্থাৎ প্রথম বস্তুটা গিয়েছে 8 সেকেন্ড, কিন্তু দ্বিতীয় বস্তুটা গিয়েছে কত 12 সেকেন্ড। তাহলে প্রথম বস্তু তো 8 সেকেন্ড পরে স্থির হয়ে গিয়েছে, তখনও কিন্তু দ্বিতীয় বস্তুটা এসে পৌঁছায়নি, কারণ ওর পৌঁছাতে কত 12 সেকেন্ড, অর্থাৎ লাস্ট যে 4 সেকেন্ড কিন্তু দ্বিতীয় বস্তুটা একা গিয়েছে। ওকে, তাহলে
প্রথম 8 সেকেন্ড ধরে দুজনেই গতিশীল ছিল, তো প্রথম 8 সেকেন্ডের ক্ষেত্রে এখানে যদি আমরা সমীকরণটা বসাতাম y1 ইকুয়াল টু 40t মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, এই সমীকরণটা পেতাম। টির মান কত? আচ্ছা, এটা টি রাখলাম, টি স্কোয়ার। তাহলে প্রথমে 8 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে y2 কত পেতাম? 40t মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। তার মানে সেখানে আমরা y2 মাইনাস y1 কত পেতাম বলো তো? y2 মাইনাস y1 করলে এই পার্টটা তো কেটে যেত, তাহলে y2 মাইনাস y1 ইকুয়াল টু পেতাম 30t। অর্থাৎ এর সাথে এর যদি আমরা গ্রাফ টানতাম তাহলে এটা কি y ইকুয়াল টু mx এর মতো গ্রাফ হতো। তার মানে কেমন গ্রাফ হতো? প্রথম এইটাও হতো, এটাও হতো, এটাও হতো, এটা, অর্থাৎ প্রথম এই গ্রাফটা ঠিক আছে। কিন্তু দ্বিতীয় গ্রাফের ক্ষেত্রে লাস্ট 4 সেকেন্ডের ক্ষেত্রে লাস্ট 4 সেকেন্ডের গতি, এখানে একটা তো একটা বেগ ছিল, আমি ধরলাম v, তাহলে এখান থেকে এই পর্যন্ত গতির সমীকরণ কী হবে? সেটা y লাস্ট 4 সেকেন্ডে যদি আমরা ভাবি, লাস্ট 4 সেকেন্ডে y2 ইকুয়াল টু আমরা কী ভাবতে পারি যে ইউ ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর কিন্তু y1 তখন তো ইনি তো স্টপ হয়ে গিয়েছেন, তাই y1 তখন কত? 0। তার মানে y2 মাইনাস y1 তখন কত হবে? ভিটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। যদি y ইকুয়াল টু ভিটি হলে কি y ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে এই গ্রাফটা কি হবে? এই গ্রাফটা হবে এখান থেকে 0, তার মানে এইটা তো হচ্ছে না, স্ট্রেট লাইন তো হবে না। y ইকুয়াল টু ভিটি হলে তাহলে স্ট্রেট লাইন, সে প্লাস মানে উপরে মাইনাস মানে নিচে এরকম কিছু একটা আসতো, এটা তো হচ্ছে না। দেখো, তাহলে এই দুটোর মধ্যে একটা হতে পারে। তো যদি সমবেগে আসতো তাহলে কেমন হতো? এরকম। সমবেগে আসলে কেমন হতো? এরকম। কিন্তু যত সময় যাচ্ছে দেখো এই পার্টটা টি স্কোয়ার টার্মে মানে হ্রাস পাওয়ার হারটা অনেক দ্রুত হচ্ছে, তার মানে হ্রাস পাওয়ার হারটা যত সময় এগোচ্ছে তত দ্রুত হচ্ছে, অর্থাৎ আমাদের সি হলো রাইট আনসার। সি হলো আমাদের এখানে রাইট আনসার। ওকে, লাস্ট প্রশ্নে আমরা যাই। 58 নম্বরে কী বলছে? একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, প্রদত্ত লেখচিত্রগুলির মধ্যে কোনটি বেগ সময় লেখচিত্র সঠিকভাবে প্রকাশ করবে? তো বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই, একটা বস্তুকে যদি এখান থেকে আমরা উপরের দিকে ছুড়ে দিই, তাহলে বেগ প্রথমে কত থাকবে? একটা নির্দিষ্ট বেগ, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি বেগটা 0 হয়ে যাবে। অর্থাৎ প্রথমে কি ছিল? ওর সর্বোচ্চ বেগ থেকে একটা মন্দন ছিল, তার মানে প্রথমে এখানে বেগ কত? 0, এটা হচ্ছে না। প্রথমে তো একটা বেগ ছিল, তাহলে প্রথমে বেগ ছিল, এটা হতে পারে, এটা হতে পারে, এটা, তাহলে সেই বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মানে মন্দন, এটাও মন্দন, এটাও হতে পারে, এটাও হতে পারে, আর এটাও হতে পারে, কিন্তু এটা তো টাইম রিভার্স, সুতরাং এটা হবে না। তার মানে এই দুজন হতে পারে। সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়ে যাচ্ছে? 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ। তারপরে বেগ কি হচ্ছে? নেগেটিভ দিকে আসছে, বেগ কি নেগেটিভ দিকে আসছে, কিন্তু এটা পজিটিভ দিকে, অর্থাৎ এটা হবে না। অর্থাৎ সি হলো আমাদের রাইট আনসার। এই হলো টোটাল 58টা প্রশ্নের সমাধান। আমরা এইটা একটা মাত্র ভিডিওতে, যেহেতু লাস্ট ভিডিও একটা মাত্র ভিডিওতে দিলাম, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের টেলিগ্রামে চ্যানেলে এর পুরো পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ততক্ষণে সকলে ভালো থাকবে, বাই।